আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা, আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো পেয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে। আপনার কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনি সময় বের করেছেন, আমাদেরকে দিয়েছেন। আশা করি আপনি আমাকে শুনতেও পাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আপনি যে ভেবেছেন প্রথমবারের মতো আপনার ইউটিউব চ্যানেল আমি আসতে পারি, আসার যোগ্যতা রাখি, সেজন্য আপনাকে ধন্যবাদ। না না না, যোগ্যতা না। আপনি এমনিতেই মানে আপনার বিভিন্ন টেলিভিশনে টক শোতে আপনি খুবই একটা জনপ্রিয় এবং পরিচিত মুখ। এই যে আপনি এমনিও ব্যস্ত, আপনার পেশাগত কারণ অনেক রকম ব্যস্ততার মধ্যে আপনি থাকেন। এর মধ্যে আপনার কাছে সময় চাওয়াটা অনেক সময় আমার কাছে মানে একটু দুঃসাহসিক ব্যাপার মনে হয়। সাহস করে সময় চাইলাম, আপনি রাজি হয়েছেন, খুব ভালো লাগলো। আশা করি এরপরে আপনি মাঝে মাঝে আমাদের সঙ্গে সময় দিবেন। আমি এবার নিশ্চয়ই। সরাসরি একটা আলোচনায় আসি। আপনি তো দেখলেনই 12 তারিখে একটা নির্বাচন হয়ে গেল, এবং নির্বাচনের পর আমি নিজেও খেয়াল করেছি, বিশেষ করে আমাদের যারা পরিচিত যে সমস্ত নারী আছেন, বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয়, তাদের মধ্যে যেন একটা হাফ ছেড়ে বাঁচার মতো একটা মানুষ মানে অনুভূতি, অভিব্যক্তি আমি মানে 13 তারিখে থেকে আমি লক্ষ্য করেছি। তো এই ধরনের কোনো টেনশন কি আপনার মধ্যেও কাজ করতো 12 তারিখের আগ পর্যন্ত? আসলে কি জানেন, 12 তারিখের আগ পর্যন্ত আসলে সেই 5ই অগাস্টের সময়ও কিন্তু এরকম টেনশন কাজ করেনি। 5ই অগাস্টের আগে আমাদের, আমরা এক ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন বা পীড়নের দিকে একটা ভীতিতে থাকতাম, যে রাষ্ট্রীয় ভাবে আক্রমণের শিকার হওয়ার সুযোগ থাকতে পারে, এরকম কিছু একটা। কিন্তু এর পরের যে 1.5 বছর, এই 1.5 বছর যে কি দুর্বিষহ, এই দুর্বিষহতাটা এমন হচ্ছে যে এখানে মনে হয়নি রাষ্ট্র বলে কিছু আছে। মানে খুব অদ্ভুত মনে হচ্ছে যে রাষ্ট্র, হে মহান রাষ্ট্র তুমি নাজিল হও, এরকম কামনা বাসনা আমরা মনে হয় করেছি, কিন্তু রাষ্ট্রকে খুঁজে পাই নাই। ওই যে বলে না মিশেল ফুকোর, যে রাষ্ট্র নাকি নজরদারিত্ব করে, কিন্তু প্রথমবারের মতো গত 1.5 বছর মনে হয়েছে যে রাষ্ট্রের নজরদারিত্ব আসলে কতটা জরুরি, এই বোধটা আসলে মনে হয়েছে আমি গত 1.5 বছরে পেয়েছি। আর আপনি যে বলছেন যে নারী হিসেবে ব্যাপারটা কি, আমি চিন্তা করেছি যে আমার নিজের 2টি কন্যা সন্তান আছে, হয়তোবা আপনারও আছে। তো আমার প্রতি মুহূর্তে আমার শিক্ষার্থী বলেন, অনলাইনে দেখতাম, এই যে প্রথম দিকে দেখাটা, তখন আমার ভীষণ খারাপ লাগতে শুরু করলো যে এত অনিরাপদ একটা সময় কিভাবে হতে পারে। হ্যাঁ, আপনি দেখেন একদম সিরিয়াল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু করে লঞ্চ ঘাটে মেয়েদের পোশাকের জন্য বেল্ট দিয়ে আক্রমণ করা, মারা, কত কত মানে অদ্ভুত বারবারিক একটা ব্রুটালিক চিত্র আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সবাই নিশ্চুপ, এবং সবচেয়ে আরো দুঃখজনক, যে এই যে যে দলটি আজকে আমাদের অনেকে হাত ছেড়ে বাঁচছে, কিন্তু আমি কিন্তু আসলে এটাও আমাকে ভাবাচ্ছে যে দলটি আজকে আমাদের বিরোধী দলে আছে, অর্থাৎ 11 দলীয় যে ঐক্য জোট, এই জোট সরকারের লোকজন কিন্তু ওতপ্রোতভাবে আপনার যুক্ত এই নারীর ক্ষেত্রে। অন্তত কেন আমি বলছি, আপনি দেখেন নারী সংস্কার কমিশন যখন হয়েছে, সেই কমিশনে একদম তারা আহ, একদম করে শামিয়ানা টাঙিয়ে সভা সমাবেশ করে একজন 60 ঊর্ধ্ব বয়স্ক শিরিন হক নারী সংস্কার কমিশনের প্রধান, দেখেন সংস্কারের একটা দলিল দিয়েছে, আপনার অপছন্দ হতে পারে, 300 প্রস্তাবনা থেকে, প্রস্তাবনা তো তাই না, 100 ফেলায় দেন, কিন্তু ওই নারী সংস্কার কমিশনের একজনকে আপনি গালিগালাজ করছেন, একটা পুতুল বানিয়ে পুতুলকে শাড়ি পরিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের সামনে সেই শাড়ি টেনে খুলে ফেলছেন, কত সিম্বলিক, কত বারবারিক মেসেজ দিয়ে যাচ্ছেন। এবং এই যে আজকের যারা নেতা হয়েছেন, কি তরুণ নেতা, যারা প্রথমবারের মতো সংসদেও পৌঁছে গেলেন, যারা এমন দল গঠন করলেন, তারা সবার সেখানে তাদের মধ্যে কেউ কেউ বৈধভাবে সেটার সম্মতি উৎপাদন করেছেন। এই যে একটা বিভীষিকাময় পরিবেশ, হ্যাঁ, এখনো সেটি যে চলে গেছে আমি কিন্তু তা মনে করি না। কারণ এই দলটিই তো যারা বলছে যে আমরা নেতৃত্ব দিতে পারি না, এবং এমন কতগুলা মেয়ে তৈরি করছে যে মেয়েরা স্বপ্নদিত হয়ে বলছে যে তারা পুরুষ, তারা
নিয়ন্ত্রিত পরিচালিত, এটা তারা মেনে নিয়েছে। তারা বলছে যে এরকম পোশাক পরবো না। তারা বলছে এই যে কতগুলো মেয়ে তৈরি করা হয়েছে, ফ্যাব্রিকেট করা হয়েছে, এই সব কিছু মিলে মানে আমি এটি কোনো ব্যক্তিক জায়গা থেকে বলছি না, আমার কাছে মনে হচ্ছে যে এটা শুধু নারীর বিষয় না, একটা রাষ্ট্র কতখানি পেছনের দিকে চলে গেলে, কতখানি প্রিভিয়াস হয়ে গেলে এই ধরনের একটা পরিস্থিতি আসতে পারে। সেক্ষেত্রে যদি ক্ষমতা কাঠামোই যদি তাদের হাতে চলে যায়, আমি কিন্তু বলছি আমি এখনো যে আমার শঙ্কা চলে গেছে তা কিন্তু না। কারণ আপনি তো আহ, বিরোধী দলটা তাদেরই আছে, তাই না? তো একজন একটা রাষ্ট্র যে তার হাতে যেতে পারে। আমরা ইশতেহারের সময় আমরা যেসব কথাবার্তা শুনলাম, খুব ভয়াবহ একটা পরিস্থিতি। সেখানে আসলে মেয়ে হিসেবে না, আপনি যদি বলেন হাঁপ ছেড়ে বাঁচলাম কিনা, আমি হাঁপ ছেড়ে বেঁচেছি কিনা আমি জানি না, কিন্তু আমি হয়তোবা আহ ভাবতে পেরেছি আচ্ছা কিছুটা সময় তো পেলাম। অর্থাৎ লড়াই করারও তো একটা সময় দরকার, যেন ওই সময়টুকু পেলাম। আমার কাছে এটা মনে হয়েছে। না, তারপরে তো তারা এখন, আপনি ঠিকই বলেছেন যে তারা তো জাতীয় সংসদে থাকবেন এবং খুব শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে থাকবেন, এবং তাদের ভোট প্রাপ্তির সংখ্যাও কিন্তু অনেক। যদি আমরা অনেক। এখন পূর্ণাঙ্গ তালিকাটা পাইনি, তারপরে মনে হয় সেটা 35 এর উপরে হতে পারে আমার ধারণা। তবে তো তবে একটা বিষয় কি জানেন মাসুদ ভাই, এই বিষয়টা কিন্তু, এই যে আমি আপনাকে যে কনসার্নটা দিলাম, এটা কিন্তু দলগত কোনো কনসার্ন না। ইটস নট লাইক দ্যাট যে একটা দলীয় সমর্থকের কনসার্ন। এই কনসার্নটা একটা, আমার তো মনে হয় যে যে কোনো সুস্থ মানুষের একটা কনসার্ন হওয়ার কথা। এইটা তো জি, আমি বুঝতে পারলাম না। তো আপনি কি আশা করছেন যে এরা যখন সংসদে যাচ্ছে বিরোধী দল হিসাবে, এবং এই যে সংসদটা আমাদের আসতেছে সামনে, এই সংসদের অবস্থানটা, আমরা তো অতীতে অনেক সংসদ দেখেছি, গত 3টা সংসদ দেখেছি, যে সংসদ থাকা না থাকা একই রকম ছিল। তো আমরা যে নতুন সংসদে পেতে যাচ্ছি, যেখানে নাকি একটা দল আপনার একক, মানে আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে আছেন, আরেকটা দল কম হলেও তারাও মোটামুটি পাওয়ারফুল, এবং তাদেরও একটা আপনার বেশ ভোটের একটা বেশ জোরালো তাদের একটা সমর্থন থাকবে বলে আমার ধারণা। তো এই সংসদের ভূমিকাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, যে কেমন হতে পারে? আহ আমার কাছে এখন মনে হয় যে এই সংসদের ভূমিকাটা, উম এটা 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 ডিপেন্ড করে যে চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে দেয়া যায়। অর্থাৎ আমি এখনো নিশ্চিত না যে এই ঐক্যটা এভাবেই থাকবে কিনা। মানে 11 দলীয় যে ঐক্য, ওদের যে প্রার্থী অর্থাৎ জামাত এবং এনসিপি কে একসাথে থাকবে কিনা এই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত না। এটা একটা, আচ্ছা, যদি জামাত এবং এনসিপি এভাবেই থাকে তাহলে সেটা একরকম হবে। আমি ভোটের মাত্রা দেখে যে উচ্চকক্ষের যে দেখতে পাচ্ছি, তাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ হওয়ার কথা, এবং সেই উচ্চকক্ষেও সেটি নিয়েও আমি আমি খুব কনসার্ন। কারণ উচ্চকক্ষে এমন সব প্রার্থীর নাম আসছে, বিশেষ করে এই এই জোটের, হুম আহ, যেটা আমাকে একটু আতঙ্কিত করে এই অর্থে। কারণ আমি আসলে এখনো মনে করি না, সত্যিকার অর্থে আমি মনে করি না যে এই যে তরুণ বলেন বা যারা এবার প্রথমবারের মতো সংসদে গিয়েছে, এই যে সংসদের যে একটা কালচার, সংসদের যে একটা এটিকেট, রাজনৈতিক যে একটা ভাষা, রাজনৈতিক যে একটা নিয়ম কানুন, মানে যারা নিয়ম ভাঙার দিয়ে তাদের ক্যাপিটাল, হ্যাঁ, অর্থাৎ আমি আপনার সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলছি, এটা 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 জরুরি, আন্দোলনের জন্য জরুরি। এটা একটা একটা স্কিল। আবার একইভাবে আপনি যখন সাংসদ হন তখন কিন্তু সেটাও একটা পরিসর আছে, তাই না? তো এখন আমি খুবই আই এম নট কোয়াইট শিওর যে তারা ওই জায়গায় যে, আমরা দীর্ঘদিন পরে কিন্তু আমরা সংসদ দেখবো আশা করি। আমার মনে আছে আমরা কিন্তু নিয়ম করে সংসদে অধিবেশন হলে সেটাও দেখতাম খবরের পাশাপাশি, তাই না? সংসদে বিল পাস করলে আমার এখনো সেসব দিনের কথা মনে পড়ে যে অদ্ভুত, যে সংসদে এটা চলছে সেখানে। আমার এখনো মনে আছে যে আমাদের যে সাবেক রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ খান, তিনি বলছেন আপনারা মারামারি করলে সংসদ ভবনের ওইখানে যে কুস্তি করেন, এরকম নানা স্মৃতি আমাদের আছে। কিন্তু আমি এখন খুবই নিশ্চিত না। কিন্তু আমি মনে করে দিতে চাই এই দল থেকেই, বিরোধী দল থেকেই কিন্তু, চিন্তা করেন এই দল থেকেই কিন্তু বিরোধী দলীয় নেতা, হুইপ এবং একজন ডেপুটি স্পিকার হুম। নির্ধারিত। ঠিক আছে, তো এই সবকিছু মিলে আগামী দিনে সংসদটা কিরকম হবে এটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল।
মানে এটা যেই হবে। আবার আপনি যে আসিফ সজীব ভুঁইয়ার কথা বললেন, উনি যে ভাষায় কথা বলছেন, এই যে ছায়া সরকার, ওয়াচডগ ইত্যাদি ইত্যাদি, এটি তো আসলে কোনো স্থিতিশীল সরকারের চলাকালীন সময়ে এই ধরনের ভাষা তো ব্যবহারই করার কথা না। এই ধরনের ওয়াচডগ এগুলো হওয়ার কথা ছিল তাদের 5th অগাস্টের পরে। ছায়া সরকার গঠন করার কথা ছিল তাদের ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে। সেখানে যেয়ে তারা সরকারের অংশ হয়ে গেলেন। আর এখন যখন তারা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যখন তারা একটা প্রার্থিতা পেয়েছেন, তখন তারা এই ধরনের কথা যখন বলছেন, সেটি আমার কাছে কিন্তু আসলে খুব একটা সুবিধার ঠেকে না। তবে আমি না বিশেষভাবে একটা জিনিস মনে করি, আমার খুব রাগ হয় এই ঐকমত্য কমিশনের উপরে, এই জন্য যে এই ঐকমত্য কমিশন কি করেছে আমি জানি না, কিন্তু এটা খুব জরুরি ছিল। আমার এখন যত দিন যায় তত মনে হয় এই যে আমি আসলে এই যে সাংসদ যারা হয়েছে তাদের সকলের আসলে একটা ইনডেপথ একটা ডিজেফাই রিপোর্ট আমাদের কাছে, জনগণের কাছে উন্মুক্ত করা খুব জরুরি ছিল। বিকজ আমরা জানতে চাই আসলে এদের এরা তো এমনি এমনিই না, আমরা তো বুঝি রাজনীতি না, এরা আসলে কাদের কারা এদের ব্যাক এন্ডে কাজ করে, কারা তারা, কেন তারা এরকম ভাষায় কথা বলে। এই 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 রিপোর্টটা দেখেন, এই জিনিসটা নাই। আবার দেখেন উচ্চকক্ষ নিম্নকক্ষ করবেন কিসের ভিত্তিতে? আমরা তো শুনেছিলাম উচ্চকক্ষ হবে হচ্ছে একটা বিশেষজ্ঞ প্যানেল। তা বিশেষজ্ঞ প্যানেল যদি হয়, আপনি আমাকে বলেন এই যে আমি আজকে দেখলাম 11 দলীয় জোটের যাদের নাম সামনে আসছে, তারা কিভাবে বিশেষজ্ঞ, এটা আমাকে একটু বুঝায় বলেন। মানে কোন কোন বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ হতে গেলে তো একটা ভাই অভিজ্ঞতা লাগে। আমার কিচ্ছু দরকার নেই, বা বিশেষভাবে জ্ঞান, এই তো বিশেষজ্ঞ। কিন্তু কিভাবে সেটা, এটা আমি আসলে জানতেই চাই। মানে আমার না এটা বোঝা খুব জরুরি যে আসলে মানে কিভাবে হবে এই বিশেষ, এই ঐক্যমত্য কমিশনে যারা গেছেন তারা তারা কি এই প্রশ্নগুলো করেননি? এটা কি তাদের মাথায় আসে না? আচ্ছা, আরেকটা বিষয়, আপনি হয়তো মানবেন যে আমার দেখা মতে স্বাধীনতার পর থেকে যে অন্তর্বর্তী সরকার ছিলেন আমাদের, তাদের সময়ে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল সর্বনিম্নে, এত খারাপ বোধহয় আর কখনো ছিল না। তো এখন তো নতুন একটা সরকার আসতেছে, একটা গণতান্ত্রিক সরকার আসতেছে, একটা রাজনৈতিক সরকার আসতেছে, এবং খুব আপনি ইন্টারেস্টিং, আপনি খেয়াল করে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আজকে আমি একটা নিউজও দেখলাম যে ভারত, চীন এবং রাশিয়া এরা আমাদেরকে কোনো ধরনের ঋণের প্রতিশ্রুতিও দেয়নি। এই ভারত, চীন এবং রাশিয়া, এই তিনটা দেশ। তো তার মানে এরা তিনটা দেশ আসলে আমাদের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক রাখেনি। খালি সম্পর্ক রাখা তো মানে পারস্পরিক কাজে লাগানো, তাই না? আমরা ওদের কাছ থেকে কেনাকাটা করলেই তো সম্পর্ক হবে না। আমাদের সঙ্গে বিনিয়োগের সম্পর্ক আছে, আমাদের সঙ্গে আমদানির সঙ্গে যেমন রপ্তানির সম্পর্ক আছে। তো আপনার কি মনে হয় যে এই সরকার আসার পর এক্ষেত্রে আমরা খুব মানে নাটকীয় কোনো পরিবর্তন দেখতে পাবো? আহ এটা আমার এখন হয়েছে কি, আমি একটা সত্যি কথা বলি, দেখেন আগের যে একটা সিস্টেম ছিল মাসুদ, আবারও সে ঘুরে ফিরে অতীত জানছি, বলছি আর কি। মানে আমাদের না, ধরেন অর্থমন্ত্রী হিসেবে আমরা যে যে যে- যেমনই যেই দলই করি করি না কেন, কিন্তু ওই যে সাইফুল আলম ছিলেন বিএনপির না, অর্থমন্ত্রীর নাম তো কি ছিল, সাইফুল্লাহ সাইফুর কিছু রহমান। ছিল। সাইফুর সাইফুর রহমান। রহমান, হ্যাঁ সাইফুর রহমান। জি। সাইফুর রহমান সাহেব, উনার কাজ সম্পর্কে কিন্তু আমরা অবগত ছিলাম। মানে আগে থেকে কিন্তু আমরা জানতাম যে আচ্ছা এই লোকটা Right. অর্থনীতি বোঝে, একটা আস্থার জায়গা। তারপরে মনে করেন আওয়ামী লীগের ক্ষেত্রে এই যে কিবরিয়া সাহেব যখন হলেন, তো তার কাজ Right. সম্পর্কে কিন্তু আমাদের একটা আইডিয়া ছিল। কিন্তু এখন না আমরা এমন একটা ইসেতে আছি, আমরা বুঝতে পারছি না এখন এই কাজটা কাকে দিবে, অর্থনীতির দায়িত্বটা আসলে কাকে দিবে। এটা খুব ম্যাটার করে কিন্তু ইকোনমিক্সেতে। আবার আপনার একই সাথে প্যারালালি ইম্পর্টেন্ট হচ্ছে পররাষ্ট্র আপনি কাকে দিচ্ছেন, কারণ এটা তো এখন একক, মানে দুটা একটা একটার সাথে কানেক্টেড। সেই জি। জায়গাটা ম্যাটার করে আমার কাছে মনে হয়েছে। তার কারণ আমি যেটা বলেছি যে মানে দেখলাম যে সবার সাথে বন্ধুত্ব, তো সবার সাথে বন্ধুত্ব করতে গেলে চেক এন্ড ব্যালেন্সটা কিভাবে করবে, এটার উপরে আর কি নির্ভর করতেছে যে আসলে কি হবে। তবে বিএনপি আসলে, তবে এটা না আমি বলতে চাই যে ক্রাইসিস মোমেন্টে হিস্টোরিক্যালি বিএনপি দলগতভাবে কিন্তু নির্ভরযোগ্য। এটা এই এই ক্রেডিটটা আমি দিতে চাই। মানে যখন একটা ক্রাইসিস মুভমেন্ট যায়, সে এই জায়গাগুলো উতরায় গেছে, কিন্তু এইবার তো একদম নতুন নেতৃত্ব, অনেক কিছুই নতুন। এটা আসলে এখন আমাদের আসলে পরীক্ষা দিয়ে মধ্যে দিয়ে দেখতে হবে, সবই নতুন হয়ে তবে উঠবে। হোক নতুন, কিন্তু মঙ্গলবার যখন আগামী মঙ্গল 8 মাসের মধ্যে একদিন মঙ্গলবারই সম্ভবত আমরা নতুন সরকারের চেহারাটা দেখতে পাবো।
কে হবে না হ্যাঁ হবে আমি নামগুলি নিয়ে না হয় আলোচনা না করি, স্পেকুলেশনের মধ্যে না যাই। আমি একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, আপনি কি ধরনের মন্ত্রী চান? মানে যে মন্ত্রী হবেন তাদের মধ্যে আপনি কি গুণাবলী দেখতে চান? না, এই মোমেন্টে কিন্তু আমার আমার কাছে মন্ত্রীর গুণাবলীর থেকে দক্ষতা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে। মানে আমি মন্ত্রীর গুণাবলী থেকে মন্ত্রীর যে দক্ষতা সেটাকে আসলে প্রথম প্রায়োরিটি দিতে চাই। কারণ আমার কাছে এখন মনে হচ্ছে যে আহ, আমরা যেহেতু একটা একটা ক্রাইসিস মোমেন্টে আছি, সেই জায়গাটা থেকে আসলে দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি ধরেন আমার যে স্বরাষ্ট্রমন্ত্রী হবে তার ক্ষেত্রে যে ধরনের দক্ষতা আমি চাবো, একই ধরনের দক্ষতা হয়তো আমি পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে চাবো না। ওটার ক্ষেত্রে আমি ডিফারেন্ট লোক চাবো। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে যেই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রয়োজন, পররাষ্ট্রমন্ত্রী একদম অপোজিট ক্যারেক্টারের প্রয়োজন। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? মানে একদিকে একদম আমাদের ঠিক, একটা একদম ঠিক। একদম একটা শক্তিশালী, তো আমি এই মুহূর্তের জন্য যোগ্যতাটাকে প্রায়োরিটি দিতে চাই। মানে না, আমার ওই ফ্যাসিনেটিং কথাবার্তা একদম পছন্দ হয়নি, বুঝছেন? ওই যে বলছে না যে মন্ত্রীরা প্রতিদিন নর্মাল গাড়িতে চড়বে। শোনেন ভাই, এসব মন্ত্রীরা প্রতিদিন নর্মাল গাড়িতে চড়বে এগুলি কেন বলে জানেন? এগুলি এই জন্য বলে, তার কারণ হচ্ছে ওই যে বিদেশে দেখে যে মন্ত্রীরা ইসেতে যায়, কিন্তু এইটা বলে না যে বিদেশে যখন মন্ত্রীরা সাইকেল চালায় যায় বা ইসেতে চালায় যায়, তখন আশেপাশের মানুষ তো ওদেরকে হাতে ধরে বলে না এই যে ভাই আমার এই তদবিরের কাজটা করে দেন, একটা সেলফি তুলি। এই দেশের মানুষ তো মন্ত্রীরা হাঁটতে গেলে তো এই ঘটনা ঘটবে, তাহলে এটা কেমনে সম্ভব হবে? মানে আপনি আমাকে বলেন সম্ভবটা কেমনে হবে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট না? এই যে চরিত্রটা, এই চরিত্রটাকে তাকে আপনার বদলাইতে হবে। আপনি নিরাপত্তা কেমনে দিবেন? দেখা যাবে যে ওই যে আমাদের পাটোয়ারি সাহেবও তো যাবে। তো এখন মনে করেন পাটোয়ারি আর মির্জা আব্বাস এখন যাইতেছে, এখন ডিম কে কাকে মারবে সেটা তো আমরা বলতে পারবো না। সবাই তো আর খেলনা দিয়ে চলবে না। তো এই যে আমাদের যেখানে রাজনৈতিক দলের শিষ্টাচারেরই কোনো গ্যারান্টি নাই, ভদ্রতা ভব্যতা সভ্যতা যারা ওখানে গেছেন তাদের ভাষাগত কোনো নাই, সেখানে আপনি একজন মিনিস্টারকে আমি বলবো যে আপনি এখন হাইটে হেঁটে যান, পাবলিকের সাথে যান, এগুলি শুনতে ভালো লাগে, বাস্তবতাটা কিন্তু এরকম না। এটা হচ্ছে প্রথম কাজে। আমি এই ধরনের সস্তা কথা বলতে চাই না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যেটা বরঞ্চ বলতে চাই, কিছু যদি নীতিগতভাবে আপনি অ্যাকাউন্টেবল না করেন, ধরেন 1 বছরে প্রথম বছর এই একটা ক্রাইসিস আছে, যে বা যিনি মন্ত্রিত্ব নিচ্ছেন 1 বছর পরে এসে সে ওই চ্যালেঞ্জটাকে ডিল করেছেন কিভাবে, তাকে আমরা প্রশ্ন করব না, সে এসে অতটুকু বলুক, নিজে থেকেই বলুক যে এটা আমার ছিল, আমি এটাকে ডিল করার জন্য এই এই কার্যক্রম করেছি এবং এইটা আমার আপডেট। এই এইটা এমনকি আমি মনে করি জনগণের সামনেও যদি না বলে, যদি যিনি জনাব তারেক রহমান এই সিস্টেমটুকু করেন যে তিনি আসলে প্রত্যেকের এই আপডেটটা ফলো আপ করবেন, তাহলেও কিন্তু এক ধরনের উন্নয়ন হতে পারে। তো এখানে আমার কাছে আসলে আমি এখন স্কিলকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই অন্যান্য সকল গুণের থেকে। এবং সবচেয়ে একটা জিনিসই চাই, দেখেন আমি আর আপনি যতই বলি এমন একটা দুর্নীতির দুষ্ট চক্রের রাষ্ট্রে আমরা বসবাস করি, এগুলো শোনাবে তো ভালো, পকেট তো ভাই ভরবে। পকেট ভরার আগে একটুখানি পকেটটা সেলাই করে নেন, কারণ পকেটের অবস্থা এখন এতই খারাপ, এদিক দিয়ে ভরবেন নিজের পকেটেরই ওদিক দিয়ে পড়ে যাবে। কাজে আগে পকেটটা সেলাই করাটা খুব জরুরি অনেক আমার কাছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আহ হুম, আপনার সঙ্গে কথা বলতে গেলে আসলে সময়ের উপর নিয়ন্ত্রণ থাকে না। বেশ আপনি সহজ ভঙ্গিতে জটিল কথা বলেন। আমার মনে হয় আমাদের দর্শক এটা পছন্দ করবেন। আগামীতে আমরা আবারও বসবো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধার বিশ্লেষণ, নতুন সরকার নিয়ে, নতুন বিরোধী দল নিয়ে ওনার চিন্তা এবং প্রত্যাশা। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।